চোখের সামনে মহিলাটির স্বামীকে মেরে ফেলা হয়, এরপর করা হয় তার পুরো শরীরকে বিবস্ত্র। ঠিক এরপর থেকে মহিলাটি বদলে যায়, মৃত্যুকে জয় করে কোনো কিছুর তোয়াক্কা না করে শুরু করে দেয় প্রতিশোধ নেওয়া। এরপর আরও কি কি ঘটেছিল সেগুলো না হয় এক্সপ্লেনেশন থেকেই জেনে নিবে। আমার চ্যানেলটা সমস্যা হওয়ার জন্য অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করিনি, এই জন্য চ্যানেলের রিচ অনেক কমে গেছে। তো দয়া করে তোমরা যদি লাইক ও কমেন্ট করে দিতে তাহলে খুব উপকার হতো। কোনো স্পয়লার না দিয়ে আর কথা না বাড়িয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। ওড়িশার ইন্টার্ন ঘাট, যেখানে ঘাটি নামে এক সংখ্যালঘু গোষ্ঠী দ্বারা গাঁজা চাষ এবং পাচার করা হয়। এখানে 4 ধরনের গাঁজা চাষ করা হয়, যেগুলো অনেক দামি। অনেক সময় গাঁজা পাচার করতে গিয়ে ঘাটিবাসী পুলিশের কাছেও ধরা পড়ে যায়। এর মধ্যে আন্ধ্রা এবং উড়িষ্যার বর্ডারে 2 স্টেটের পুলিশের 3 ট্রাক গাঁজা ধরে নিজেদের মধ্যে গন্ডগোল শুরু করলে সেখানে চলে আসে সিবিআই অফিসার বিশ্বজিৎ রাও। তারপর ওদের মধ্যে ভাগাভাগি করে দেয়, একটা আন্ধ্রার আর একটা উড়িষ্যার। ওদের সুরাহা করতে করতে একসময় বিশ্বজিৎ রায়ের চোখ গিয়ে পড়ে ট্রাকে থাকা ডিজেল বক্সের ওপর। সে ডিজেল বক্সের তেল চেক করতে গিয়ে দেখে সেই ডিজেল বক্সের মধ্যেও রয়েছে গাঁজা, তবে এই গাঁজাটা একটু অন্যগুলো থেকে আলাদা। এটা অনেক বেশি দামি। এটা হচ্ছে লিকুইড গাঁজা, এটার নাম হচ্ছে শিলাবতী। এই শিলাবতী গাঁজা কোথা থেকে পাচার করা হচ্ছে সেটা নিয়ে তদন্ত শুরু করে দেয় বিশ্বজিৎ। অন্যদিকে 3 ট্রাক লীলাবতী গাঁজা ধরা খাওয়ার ব্যাপারটা কলকাতার বিজনেসম্যান মাদানিকে জানায় তার সেক্রেটারি। এই গাঁজাগুলো তার কাছে আসতে থাকলেও গাঁজাগুলো ছিল কাস্তা এবং তার ভাই কন্দুলের। আসলে এই গাঁজাগুলো সব ডিলিং ওরাই করত। তবে লিকুইড গাঁজা কিভাবে পুলিশ ধরে ফেললো এইটা নিয়ে ওই 2 ভাই 2 দিকে চলে আসে। একজন আসে ব্যবসায়ীদের কাছে আর আরেকজন চলে আসে যারা এগুলো চাষ করতো তাদের কাছে। 2 ভাই সন্দেহপ্রবণ হয়ে 2 দিকের মানুষজনকে মারতে শুরু করে। এর মধ্যেই শিলাবতী নামের এক বাস কন্ট্রাক্টরকে দেখানো হয়, যে ভালোবাসত তার কাজিন রাজুকে। শিলাবতী সেদিনের কাজ শেষ করে রাজুর কাছে আসে। রাজু একটা টেস্টিং ল্যাবে কাজ করত। দুজনকে খুব ভালোবাসত। তারা দুজনে মিলে একটা জায়গায় ঘুরতেও যায়। পরের দিন উড়িষ্যা পুলিশ ঘাটির লোকজনের সাথে কথা বলতে থাকলে সেখানে টাকা দিতে আসে দেশি রাজু। পুলিশ জিজ্ঞেস করে এ ওই ঘাটের কাজ করে না? ঘাটির কাজ বলতে এখানে গাঁজা চাষ এবং পাচারকে বোঝানো হয়েছে। একজন জানায় যে না, ও করে না। একবার একটা এলাকায় সে তার বাবার সাথে গাঁজার পাচারে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে বেঁচে গেলেও তার বাবা পুলিশের গুলিতে মারা যায়। তাই ওর মা দেশি রাজুকে বলেছিল ঘাটির কাজ ছেড়ে দিতে। তারপর থেকে ঘাটির কাজ করা বাদ দিয়ে দেয় দেশি রাজু। এইটা শুনে পুলিশ জিজ্ঞেস করে কি করো তুমি এখন? দেশি রাজু জানায় ল্যাব টেকনিশিয়ান। ওইদিকে বিশ্বজিৎকে এক ব্যবসায়ীর কাছে আসতে দেখা যায়। এই ব্যবসায়ীটাও গাঁজার ব্যবসায়ী করত। এই ব্যবসায়ীর কাছ থেকে লিকুইড শিলাবতী গাঁজার ডেলিভারিটা করা হয়েছিল। তাই বিশ্বদীপ তার কাজ শেষে এই লিকুইড গাঁজা সম্পর্কে জানতে চাইলে সে কিছুই বলতে চায় না। তখন বিশ্বজিৎ ওর মুখটা সেলাই করে দিতে চাইলে সে জানায় অচেনা লোক এসে আমার কাছে এই মালগুলো দিয়ে যায়, আর এর টাকাগুলো থাকে রেলওয়ে স্টেশনে। এইটা শুনে পরের দিন বিশ্বদীপ পুরো স্টেশন নিজের কন্ট্রোলে নিয়ে নেয় আর টাকাগুলোর দিকে লক্ষ্য রাখতে থাকে। সেই সময়ে ট্রেনে দেশি রাজু এবং শিলাবতীকে আসতে দেখা যায়। এরপর দেশি রাজু ট্রেন থেকে নেমে টাকা ভর্তি ব্যাগের দিকে এগিয়ে যায়। বিশ্বদীপ সেটা ফলো করে। পরক্ষণে দেশি রাজু তার শার্ট চেঞ্জ করে মুখে মাস্ক লাগিয়ে টাকার ব্যাগ নিয়ে দৌড়াতে শুরু করে। পুরো সিবিআই টিম তার পিছু নেয়। সেই সময় শিলাবতীকেও কিছু একটা করতে দেখা যায়। শিলাবতী একটা জায়গায় গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, আর সেই গাড়িতে এসে ওঠে দেশি রাজু। ওইদিকে টাকার ব্যাগটা আগে থেকেই ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল পুলিশ, তাই সেই ট্র্যাকারটা দেখে ওদের পিছু নেয় বিশ্বদীপ। এদিকে টাকার ব্যাগটা থেকে ট্র্যাকারটা খুলে ফেলে দেশি রাজু। এই জন্যই ট্র্যাকারটা বিশ্বদীপ রাস্তায় খুঁজে পায়। সাথে বুঝতে পারে এইটা আসলে ঘাটির কাজ। আমরা তো জানি যে দেশি রাজু এবং শিলাবতী ঘাটির কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু না, তারা আরো বড় রকমের কাজ করে। এই যেমন লিকুইড গাঁজা পাচার। সেখান থেকে বিশ্বজিৎ সোজা চলে আসে পুলিশ স্টেশনে। সে ঘাটির লোকজনের সম্পর্কে জানতে চায়। তখন লোকাল পুলিশ জানায় তাদেরকে যারা টাকা দেয় তাদের হয়ে ওরা কাজ করে। বিশ্বজিৎ বলে স্টেশনে প্রায় একজনকে ধরেই ফেলেছিলাম, যে অয়েল গাঁজা পাচারের সাথে যুক্ত ছিল। দেখে মনে হয়েছিল সেও ঘাটির কাজই করে। এই ঘাটির কথা শুনে লোকাল পুলিশ কিছুটা অবাক হয়। অন্যদিকে শিলাবতী এবং দেশি রাজুকে একত্রে আরও গাঁজা পাচার করতে দেখা যায়। সেই সময় লোকাল পুলিশ চলে আসে গাঁজা মাফিয়ার কাছে। এসে বলে কোনো নতুন খেলা মনে হয় চালু হয়েছে, একটু ঘাটিদের দিকে নজর রাখবেন। আসলে পুলিশ অয়েল গাঁজা সম্পর্কে ওদেরকে সতর্ক করছিল। তারপর এসে বিশ্বদীপকে আবার ওই ব্যাপারগুলো জানায়। এই অয়েল গাঁজা পাচারে শুধুমাত্র ঘাটি জড়িত নয়, এখানে নিশ্চয়ই বড় মাপের কোনো হাত রয়েছে। এর মধ্যে শিলাবতী এবং রাজু গ্রামে আসলে সবাই ওদের বিয়ে নিয়ে কথা বলে। সেই সময় একটা মন্দিরের সামনে একে অপরের হাতে সুতো বেঁধে বিয়ের কথাটা ফাইনাল করে। এতে গ্রামের সবাই তো খুব খুশি হয়। অন্যদিকে কুন্দলের ড্রোন দিয়ে ওরা খুঁজতে থাকে যে কে এই অয়েল গাঁজাগুলো তৈরি করছে। একসময় একটা গুহার মধ্যে ঘাটিদের অয়েল গাঁজা বানানো সে দেখতে পেয়ে সেখানে চলে আসে। তারপরেই সেখানে শুরু হয়ে যায় হাঙ্গামা।
মূলত কোন্দল এবং তার ভাই হচ্ছে গাঁজা মাফিয়া। তারা চারিদিকে এই গাঁজাগুলো এখান থেকেই সাপ্লাই করত। এদিকে ঘাঁটি থেকে অয়েল গাঁজা ওরা আলাদাভাবে বিক্রি করছে। এটা একদমই ভালোভাবে লায় না কোন্দুলু। এই যে শিলাবতী এবং দেশি রাজু, তারা দুজন মিলে গাঁজা পাচার না করে নিজস্ব অয়েল গাঁজা সাপ্লাই করত। সেদিন তাই দুজনে স্টেশনে টাকা নিতে গিয়েছিল। দেশি রাজু এবং শিলাবতী জেনে যায় যে তাদের গোপন আস্তানায় কোন্দুলুকে মারছে, তাই তারাও সেখানে চলে আসে। অন্যদিকে কুণ্ডুলু ঘাঁটিদেরকে মারার পরে জিজ্ঞেস করে, তোদের বসকে বল। তারা কিছুতেই বলতে চায় না। ঠিক ওই সময় সেখানে দেশি রাজু এবং শিলাবতী এসে হাজির হয়। তাদের দেখে কুণ্ডুলু বলে, এখানে শুধু আমার প্রোডাক্ট ডেলিভারি হবে, তোরা কেন এটা করছিস? দেশি রাজু তখন কুণ্ডুলুকে পার্টনারশিপে কাজ করার কথা বলে কুণ্ডুলু বলে, এই পুরো ইস্ট ঘাঁটি আমার, তোরা শুধু গাঁজা চাষ করবি এবং সেটা পাচার করবি, আর তোরা কিনা বলছিস পার্টনারশিপ? তোদের এত বড় সাহস কিভাবে হলো? এগুলো বলতে বলতে কুণ্ডুলুর চোখ গিয়ে পড়ে শিলাবতীর ওপর। শিলাবতীর হাত থেকে সে বিয়ের সুতোও খুলে ফেলে। এইটা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় দেশি রাজু। কুণ্ডুলুও তখন তার লোকদের নির্দেশ দেয় সবাইকে মারতে, কিন্তু উল্টো দেশি রাজুর হাতেই ওরা মার খায়। সেখানে সবাইকে মারার পরে দেশি রাজু সহ সবাই চলে আসে মান্দানির বাড়িতে। সেখানে আহত মান্দানিকে ফেলে দিয়ে বলে, আপনাদের সাথে আমরা ডিল করেছিলাম, কিন্তু তারা এসে আমাদেরকে বাধা দিয়েছে। আমরা চাই আমাদের মতো কাজ করতে, আমরা কারো গোলামি করতে পারবো না। অনেক হয়েছে, আর নয়। ঘাটিদের এসব কথা শুনে পিএস আবার কুণ্ডুলুর ভাই আস্তালকে এসব কথা বলে। সে সময় কুণ্ডুলু অনেক রাগান্বিত হয়ে ঘাটিদের সবাইকেই মেরে ফেলতে চায়। তখন স্থানীয় নেতা বলে, দেশি রাজু সাধারণ কেউ নয়, তার সাথে আবার সবসময় শিলাবতীও থাকে। এই শিলাবতী সম্পর্কে তখন স্থানীয় নেতা বলে, সে সময় হসপিটাল ছিল না, শিলাবতীর জন্মের সময় তার পাতা লেগেছিল, এখান থেকে ওর নাম দেওয়া হয় শিলাবতী। আর এই জায়গা থেকে ওর কাজিন রাজুকে কোলে পিঠে করে মানুষ করে, তাই তাদের মধ্যে এত মিল। এত কিছু শোনার পরে কাস্তাল বলে, অয়েল গাঁজা বানানো এত সহজ নয়, তাদের মধ্যে অবশ্যই কোনো না কোনো কিছু রয়েছে, ওদের সাথে আমাদের দেখা করা প্রয়োজন। এটা বলার পরপরই কাস্তালা চলে আসে ওই অয়েল গাঁজা বানানোর জায়গায়। সেখানে এসে ঘাটিদের অয়েল গাঁজা বানানোর প্রক্রিয়া দেখে অবাকই হয় কাস্তাল। তখন দেশি রাজু বলে, এই অয়েল গাঁজাটা সাধারণ গাঁজা থেকে 10 গুণ ভালো, এক ফোঁটাতেই কাজ হয়ে যায়। কাস্তালা এটা শুনে একটু চেখে দেখে, সাথে খানিকটা মান্দানির পিএসকেও দেয়। দুজনেই বেশ ভালোই ফিল করে, তাই ওরা দেশি রাজুর সাথে সব ধরনের পার্টনারশিপে যেতে রাজি। পিএস আবার তাদের বিয়ের অগ্রিম শুভেচ্ছা হিসেবে একটা গিফটও দেয়, সাথে জানায় তার বস মান্দানি খুব শীঘ্রই দেখা করতে আসবে। পরের দিন খুব ধুমধাম করে দেশি রাজু এবং শিলাবতীর বিয়েতে সম্পন্ন হয়। বিয়েতে কুণ্ডুল তার দলবল নিয়ে হামলা করে। দেশি রাজু সবার সাথে লড়াই করে, অন্যদিকে শিলাবতীও লড়তে গিয়ে আহত হয়। কুণ্ডুলু দেশি রাজুর চোখের সামনে থেকে শিলাবতীকে গাড়িতে করে তুলে নিয়ে যেতে লাগলে দেশি রাজু ওদের পিছু নেয়। একসময় দৌড়ে কুণ্ডুলুর গাড়ির সামনে চলে আসে। তখন কাস্তাল গাড়ি নিয়ে এসে ধাক্কা দেয় দেশি রাজুকে, আর বলে, বড়দের সাথে পার্টনার করতে চাইলে কি হয় পরিণতি এবার তুই দেখতে পাবি। এইটা বলার পরপরই কাস্তাল বলে, এখানেই তো শিলাবতী জন্ম নিয়েছিল, জন্মের সময় তো আর গায়ে কাপড় চোপড় ছিল না, তাই আজকেও থাকবে না। এটা বলার পরপরই কুণ্ডুলু প্রথমে শিলাবতীর গলা থেকে মঙ্গলসূত্রটি ছিঁড়ে ফেলে। দেশি রাজু এটা দেখেও কিছুই করতে পারে না, কারণ দুই ভাইয়ের লোকজন তাকে আটকে রেখেছিল। এরপর কুণ্ডুলু আস্তে আস্তে একটা একটা করে কাপড় চোপড় খুলে ফেলে, আর ওকে নিয়ে গিয়ে একটা পিলারের সাথে বেঁধে ফেলে। এইটা দেখে আর নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারে না দেশি রাজু। সবাইকে মেরে এগিয়ে যেতে থাকে শিলাবতীর দিকে। কাছে গিয়ে যেই কুণ্ডুলুকে মারতে যাবে, তখনই কাস্তাল দূর থেকে পরপর 2টি গুলি করে দেশি রাজুকে। এতে মাটিতে লুটিয়ে পড়ে রাজু। এর পরপরই কুণ্ডুলু শিলাবতীর শরীর থেকে বাকি সব কাপড়গুলো খুলে ফেলে, ওর মান ইজ্জত সবকিছু একদম শেষ করে ফেলে। শিলাবতী তখন একদম নিশ্চুপ হয়ে যায়। কয়েকদিন পর বিশ্বজিৎ দেশি রাজুর খোঁজ করতে করতে চলে যায় সেই ডায়াগনস্টিক সেন্টারে যেখানে সে কাজ করত। কিন্তু দেশি রাজু তো মৃত, তাই তার সহকারী বিনুকে ধরে। বিনুকে ধরে দেশি রাজুর কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞেস করলে বিনু জানায়, তাহলে আপনাকে ঘাটি প্রাইমারি স্কুলে যেতে হবে। প্রাইমারি স্কুল বানানোর জন্য সরকারের থেকে 30 লাখ টাকা দেওয়া হয়, কিন্তু দেশি রাজুকে প্রশাসনকে দিতে হয়েছিল 2 কোটি। আবার স্বাস্থ্য কমপ্লেক্স বানানোর জন্য সরকার থেকে এসেছিল 2 কোটি, আর এটা বানানোর জন্য প্রশাসনকে দেশি রাজু দিতে হয় 23 কোটি। এত টাকা তো আর এমনি এমনি আসবে না। আর দেশি রাজু যা করেছিল সেগুলো সব ঘাটিদের জন্যই করেছিল। এটা শুনে বিশ্বদ্বীপ আরও ইন্টারোগেশনের জন্য বিনুকে নিয়ে যায় থানায়। এদিকে শিলাবতী আসে দেশি রাজুর কবরের কাছে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। একবার কাস্তালের মাল ডেলিভারি করতে গিয়ে পাহাড় থেকে পড়ে কয়েকজন মারা যায়। ওদের লাশ পর্যন্ত ফিরিয়ে দেয় না কাস্তালরা। এটার বিনিময়ে কাস্তালের লোকেরা প্রত্যেকজনকে 2 লাখ করে টাকা দিতে চায়। এই কাজটা করতে গিয়ে এক মহিলা আগেই তার স্বামীকে হারিয়েছিল, এবার তার ছেলেকেও হারালো। এবার আসে ওর একমাত্র ছোট একটা বাচ্চা। কিভাবে এখন সে চলবে? এগুলো বলতে বলতে হঠাৎ করে ওই মেয়েটা কীটনাশক খেয়ে মারা যায়।
এই ব্যাপারটা দেখে সাথে সাথে দেশিরাজু ওই মহিলাটাকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে শিলাবতী রাজুকে বলে, তুমি তোমার মায়ের কারণে ঘাটির কাজ করা বন্ধ দিয়েছিলে, কিন্তু এসব মানুষের জীবনও তো তোমাকে বদলাতে হবে, এই জন্য তোমাকে আবারও কাজে ফিরতে হবে। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। শিলাবতী দেশিরাজুর কবরের সামনে আবারও মঙ্গলসূত্রটা গলায় বাঁধে। তারপর নতুন সাজসজ্জা নিয়ে আবারও হাজির হয় অয়েল গাছে বানানোর জায়গায়। সেখানে এসে দেখে ঘাটিরা সব কাস্তালের হয়ে কাজ করছে। একসময় তার চোখ গিয়ে পড়ে দেয়ালে আঁকা ছবিগুলোর দিকে, যেগুলো আসলে এঁকেছিল দেশিরাজু। সে সময় কাস্তালের লোকজন প্রথমে সেখানে শিলাবতীকে দেখে অবাক হয়, আবার গতদিন শিলাবতীর বিবস্ত্র হওয়া নিয়েও মজা নেয়। তখন শিলাবতী অনেক রেগে গিয়ে বলে, মানুষ জন্মের সময় উলঙ্গ থাকে, মৃত্যুর সময় উলঙ্গ থাকে। এটা বলেই সবাইকে মারতে শুরু করে দেয় শিলাবতী। কেউই আর পেরে উঠছিল না শিলাবতীর সাথে। সবাইকে মারার পরে অয়েল গাছে বানানোর জায়গাটিতে আগুন লাগিয়ে ধ্বংস করে দেয়। সেখানে থাকা একজন আহত অবস্থায় চলে আসে হাসপাতালে। ওই ঘাটিতে কি কি ঘটেছিল সেই সবকিছুই খুলে বলে কুন্দুল এবং কাস্তালকে। এগুলো শুনে তো কুন্দুলের মাথা গরম হয়ে যায়, তাই সে শিলাবতীকে আজকেই মেরে ফেলতে চায়। কিন্তু ওর ভাই কাস্তালকে নিষেধ করে, না এই কাজটা করা যাবে না, এটা করলে ঘাটিটা সমস্যা করতে পারে, এজন্য আমাদের যা করতে হবে পুলিশ দিয়েই করতে হবে। লোকাল পুলিশ তাই কাস্তালের কথা মতো দেশিরাজুর কবরটা খুঁড়তে থাকলে দেশিরাজু এবং শিলাবতীর কাছের লোক পেঙ্গুলি কোনোভাবে এটা আটকায়। এর মধ্যে এক লোকাল পুলিশ তল্লাশি চালানোর জন্য একটা বাসে ওঠে। সেই বাসটাই একসময় মুখ ঢেকে উঠেছিল শিলাবতী। উঠে পুলিশটাকে বলে, তোদের সাহস হয় কিভাবে আমার স্বামীর কবর খোঁড়া, আজকে তোদের সবাইকে আমি মেরে ফেলবো। এরপর সেখানে থাকা সকল পুলিশকেই মেরে ফেলে শিলাবতী। তারপর কাস্তালের যে চামচা পুলিশটা ছিল ওর মাথায় দেহ থেকে আলাদা করে ফেলে। তারপর সেই মাথাটা নিয়ে চলে আসে ঘাটিতে। তারপর সেই মাথাটা নিয়ে গিয়ে বসায় মূর্তিটার ওপর। এই ব্যাপারটা দেখে তো পুরো ঘাটির সবাই অবাক। শিলাবতীর এই ভয়াবহ রূপ খুব দ্রুতই ছড়িয়ে যায় কাস্তাল, সিবিআই অফিসার বিশ্বদীপ, বিজনেসম্যান মান্দানির কাছেও। এমনকি এটা নিয়ে নিউজও হয়, সাথে নিউজে জানানো হয় অয়েল গাজার ব্যাপারেও। এই ব্যাপারটা যখন অনেক ভাইরাল হয়ে যায় তখন মান্দানি সবাইকে নিয়ে জানায়, এই ব্যবসায় আমার কোটি কোটি টাকা ইনভেস্ট করা আছে, এভাবে তো আমি এবার বিজনেসে লস করতে পারি না, দেশিরাজুকে মারা কোনোভাবেই উচিত হয়নি। সে সময় মান্দানির সেক্রেটারি বিশিষ্ট লবিস্ট নিরালি বলে, এ সংঘর্ষ আমাদের রুখতে হবে, তাই শিলাবতীকে আমাদের পার্টনার বানাতে হবে, করতে হবে ওকে ঘাটিদের লিডার, এজন্য যত দ্রুত সম্ভব ওর সাথে বসতে হবে। তখন একজন বলে, এত কিছু ঘটে যাওয়ার পরেও কি শিলাবতী আমাদের সাথে কথা বলতে রাজি হবে? মান্দানির পিএসি যেন ওই ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। তারপর ফোন করে একজনকে। এদিকে বিশ্বজিৎকে দেখা যায় বিনুর বাড়িতে আসতে। বিনুর বাড়িতে এসে শিলাবতীর খোঁজ করতে থাকে সে, কিন্তু বিনু জানায় শিলাবতী কোথায় আছে সেটা আমি জানি না। কিছুক্ষণের মধ্যেই বিনুর বাড়িতে শিলাবতীকে দেখা যায়। সে আড়াল থেকে সবকিছু শুনছিল। বিশ্বজিৎ তখন বলে, শিলাবতীকে একটা মিটিং এর জন্য আমি ডাকতে এসেছিলাম। মিটিংটা হবে সরকারি গেস্ট হাউসে। যদি শিলাবতী সেই মিটিংয়ে না আসে তাহলে স্কুল এবং স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে পড়তে হবে সমস্যায়। এগুলো শুনে পরের দিন সকালবেলাতে শিলাবতী বের হয়ে পড়ে মিটিংটার উদ্দেশ্যে। ওকে একা যেতে দেখে ডাক দেয় পেম্বুলি, কিন্তু ওর কথাটা শুনতে পায় না শিলাবতী, আর চলে আসে গেস্ট হাউসে। বিশ্বজিৎ তখন শিলাবতীকে দেখে বলে, এইটা তাহলে আমাদের দ্বিতীয় সাক্ষাৎ হচ্ছে, স্টেশনে তোমাকে আমি দেখেছিলাম। শিলাবতী জানায়, এই নিয়ে 3 বার বেনুর বাসাতেই আমি ছিলাম, স্কুল আর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে কথা বলেছেন, এই জন্যই আমি এসেছি, না হলে আমি কখনো এখানে আসতাম না। সে সময় মিটিং এর জন্য ওখানে উপস্থিত হয় কাস্তাল। কাস্তালকে দেখে প্রচুর রেগে যায় শিলাবতী। ওর চোখের সামনে সেদিনে ঘটে যাওয়া ঘটনাটা ভেসে ওঠে, কিন্তু কিছু না বলে ওকে চুপ থাকতে হয়। কাস্তাল তখন জানায়, আগে যা হয়েছে সব ভুলে যাও, আমি তোমার সাথে পার্টনারশিপে কাজ করতে এসেছি। আমি চাই তুমি আবারও অয়েল গাজার ল্যাব বানাও, সেখানে তৈরি করো এই মালগুলো। এত কিছু শোনার পরেও চুপচাপই ছিল শিলাবতী। এরকম চুপ থাকতে দেখে কাস্তাল বলে, দেশিরাজুর ব্যাপারে তুমি ভুলে যাও, আর তোমার গলায় যে মৃত মানুষের মঙ্গলসূত্র পরে আসে ওটাও ফেলে দাও। তোমার জীবনে তো এখন অনেক বাকি, তো তোমার জীবন তো আবার নতুন করে তুমি শুরু করো। এগুলো বলতে বলতে একসময় সে নিজেই ওর গলা থেকে মঙ্গলসূত্রটি খুলে নিতে যায়। এই ব্যাপারটা দেখে একদম মাথা গরম হয়ে যায় শিলাবতীর। সাথে সাথে পাশে থাকা একটা কাচের বোতল ওর মাথায় ভেঙে গলার মধ্যে ঢুকিয়ে দেয়, আর সেখানেই মারা যায় কাস্তাল। এই ব্যাপারটা দেখে কাস্তালের লোকজন হামলা করে দেয় শিলাবতীর ওপর। শিলাবতী তখন সবাইকে মারতে থাকে। ফাইটের এক পর্যায়ে একটা গুলি এসে তার শরীরেও লাগে। সেখান থেকে আহত হয়ে পালানোর চেষ্টা করলে কাস্তালের লোকজন ওদের পিছু নেয়। একসময় ওর গাড়ির চাকায় গুলি করে গাড়িকে ফেলে দেয়। এরপর যেই শিলাবতীকে দুজনে মারতে যাবে তখন পেছন থেকে পেঙ্গুলি কাস্তালের লোকদের গুলি করে মেলে আহত শিলাবতীকে একটা জায়গায় নিয়ে আসে, যেখানে শিলাবতীর শরীর থেকে গুলিটা বের করার সময় খাওয়ানো হয় গাঁজা। তখন শিলাবতীর থ্রুতে একটা কল্পনা দেখা যায়। ঠিক কল্পনা নয়, সে একদম মৃত্যুর কাছাকাছি চলে যায়। সে দেখতে পায় দেশিরাজুকে, এমনকি ওরা দুজনে মিলিতও হয়।
শিলাবতী জানায়, তোমার মৃত্যুর পর থেকে আমার মাথা একদম ঠিক নেই, আমি যাকেই পাচ্ছি তাকেই মারছি। তখন দেশিরাজু বলে, তুমি যা করছো একদম ঠিক করছো, তোমাকেই ঘাটিদের ভাগ্য বদলাতে হবে, তুমি ঘাটিদেরকে নতুন জীবন দিতে পারবে। সেই সময় পেপবুলি জ্ঞান না ফেরা শিলাবতীকে গাড়িতে করে রাস্তায় বের হলে দেখতে পায় কোন্দুলুর লোকজন গাড়ি নিয়ে ওদেরকেই খুঁজছে। তখন তারা অন্যত্র চলে যায়। সেদিন রাতেই ভাইয়ের শেষ কার্য কমপ্লিট করে রাগে ফেটে পড়ে কোন্দুলু। পরের দিন পেমবুলি অসুস্থ শিলাবতীকে নিয়ে উড়িষ্যা থেকে ক্যাবল কারে করে ছত্তিশগড় পার হওয়ার জন্য বের হয়, কিন্তু সেখানেও চলে আসে কোন্দুলুর লোকজন। তখনও জ্ঞান ফিরেনি শিলাবতীর, তাই পেমবুলু প্রতিবাদ করার চেষ্টা করে, কিন্তু শুধু তাকে মারই খেতে হয়। সে সময় শিলাবতীর কল্পনায় আবারও আসে দেশিরাজু। সে বলে, স্বপ্নগুলো এবার তোমাকেই বাস্তবায়ন করতে হবে, আমি যেখানে শেষ করেছি সেখান থেকে তুমি শুরু করবে। তখনই জেগে ওঠে শিলাবতী আর সবাইকে মারতে শুরু করে। সেখান থেকে শিলাবতীর হাতে মার খেয়ে একজন বেঁচে ফিরে আসে। তারপর কোন্দুলুকে জানায়, আমরা যেই শিলাবতীকে বিবস্ত্র করেছিলাম এটা সেই শিলাবতী নয়, এ অনেক ভয়ানক এবং পাওয়ারফুল। এইটা শুনে মাথা যেন ফেটে যাচ্ছিল কোন্দুলুর, আর যেই কথাটা বলছিল তাকেই মেরে ফেলে। অন্যদিকে শিলাবতী ইস্টার্ন ঘাটে ফিরে এসে সবাইকে বলে, আমাদের গাঁজা ডেলিভারির কাজটা ছেড়ে দেওয়া উচিত, আমাদের জন্য অনেক পরিবার নষ্ট হচ্ছে, এদিকে আমাদের বাচ্চারাও খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু ঘাটির লোকজনরা উল্টো শিলাবতীকে বলে, তুমি এখানে কেন এসেছো? তাছাড়া আমরা ঘাটির কাজ না করলে কোন্দুলু আমাদের ছেড়ে দেবে না, আবার আমাদের না খেয়েও মরতে হবে। এটা বলেই সবাই আবার গাঁজাকে ডেলিভারি করতে চলে যায়। পরের দিন সকালবেলাতে শিলাবতী মা বোনদেরকে বোঝানোর চেষ্টা করে, আমাদের আগামীর ভবিষ্যতের জন্য এই গাঁজার কেসটা শেষ করতে হবে। এভাবেই শিলাবতী সবাইকে গাঁজার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকলে সেটা কানে যায় কোন্দুলুর, তাই তার লোকজনদেরকে বলে ওই স্কুলটাই পুড়িয়ে ফেলে। সেদিন রাতেই আবার ঘাটিবাসীদেরকে বোঝানোর চেষ্টা করেন লীলাবতী। তখন কাস্তালের প্রতিপক্ষ আসলে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু প্রতিপক্ষ শিলাবতীকে এসে বলে, কাস্তাল আমার ছেলেকে মেরেছিল, তুমি তাকে মেরেছ, এখন আমি তোমার দলে, তুমি আমি এক হয়ে ঘাটিটা দখল করব। তখন শিলাবতী বলে, তোমার ছেলে মারা গিয়েছে এই গাঁজার কারণে, তাই এখন থেকে এই স্ট্যান্ড ঘাটে কোনো গাঁজার কাহিনী চলবে না। সেখানে দু একজন প্রতিবাদ করতে আসলে শিলাবতী তাদেরকে মেরে জানিয়ে দেয়, এখানে আর কোনো প্রকার কোনো গাঁজার চাষ নয়, এখান থেকে আর কোনো গাঁজার ডেলিভারি হবে না। পরের দিন আবারও ঘাটের সব লোকজনকে ভালোভাবে বোঝায় শিলাবতী, জানায় আমরা এখন থেকে গাঁজা চাষের বদলে ফসল চাষ করে আগামী প্রজন্মকে সুস্থ রাখব। শিলাবতীর মুখে এইসব কথা শুনে অনেকেই ওর সাথে একাত্মতা প্রকাশ করে, সবাই মিলে তাই গাঁজার ফসলে আগুনও লাগিয়ে দেয়। এই ব্যাপারটা কুন্দলু দেখে অনেক রাগান্বিত হয়ে যায়। পরের দিন বিশ্বদ্বীপ একটা রেস্টুরেন্টে এসে শিলাবতীকে দেখেই ঘিরে ফেলে, কিন্তু শিলাবতীর সমর্থিত লোকজন উল্টো সিবিআইকেই আবার ফাঁদে ফেলে। শিলাবতীও তখন বের করে তার হাতে থাকা পিস্তল। তখন বিশ্বদ্বীপও পিস্তল বের করে বলে, একবার তুমি গাজার পক্ষে কাজ করছো, আবার একবার গাজার বিপক্ষে, এটা একটু কেমন হয়ে গেল না? তখন শিলাবতী জানা, আমি ঘাঁটিবাসীদের জন্য লড়াইয়ে নেমেছি, আপনি এই ওকালতিটা বন্ধ করুন। তখন বিশ্বদ্বীপ বলে, তোমার কাছে যে পিস্তলটা আছে সেটা আমার, তুমি যখন শত্রুর মুখে পড়েছিলে তখন আমি সবাইকে মেরে পিস্তলটা তোমার হাতে দিয়েছিলাম। বিশ্বাস যদি তোমার না হয় তাহলে পিম্বুলুকে তুমি জিজ্ঞাসা করো। অয়েল গাজার অনেক দাম আছে এবং মার্কেটও এর প্রচুর, এর জন্য তুমি এটার যোগান দাও, তোমার যত টাকা প্রয়োজন আমি তোমাকে সেটা দিব। এত কিছু শোনার পরেও শিলাবতী বলে যে কোনোভাবে আর আমাদের এই ঘাটি তার গাঁজা উৎপাদন এবং সেটার প্রক্রিয়াকরণ হবে না। অন্যদিকে দেখা যায় ইস্টার্ন ঘাটে চলে আসে কোন্দুলু, সেখানে সবাইকে গাঁজা ডেলিভারি করতে ঘাটে যেতে বলে, কিন্তু অনেকেই যেতে চায় না। তার মধ্যে ছিল একজন প্রেগনেন্ট মহিলা। তখন সে জানা, আমাকে মেরে ফেললেও আমি আর যাবো না এই কাজ করতে। ওখানে থাকা অন্য অনেকেই একই কথা বলে। তখন কুন্দলু প্রেগনেন্ট মহিলাকে সবার সামনেই মেরে ফেলে। তারপর যারা যারা যেতে চায় না তাদের প্রত্যেককেই মারতে শুরু করে। কিছুক্ষণ পরে যখন ঘাটে শিলাবতী আসে তখন সবার রক্তমাখা লাশ দেখে অবাক হয়ে যায়। এই ব্যাপারগুলোতে অনেক কষ্ট পেয়ে যায় শিলাবতী। একজনের দেখা পেয়ে জিজ্ঞেস করে, বাকিরা সবাই কোথায়? সে জানায় কুন্দলু তাদেরকে গাঁজা ডেলিভারি করার জন্য নিয়ে গেছে। শিলাবতীও তখন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সাথে এসে অন্যরা সবাই মিলে জায়গায় জায়গায় ধামাকা সেট করে। এর মধ্যেই কুন্দলুর এক লোক শিলাবতীকে দেখতে পেয়ে কুন্দলুকে জানায়। কুন্দলু তখন শিলাবতীকে খুঁজতে বলে, আর সেও চলে আসে। তারপর এই লোকজনের মধ্যে সে শিলাবতীকে ডাক দিলে শিলাবতী সামনে হাজির হয়। তারপর পুরো ঘাটিবাসীদের উদ্দেশ্যে বলে, আর কতদিন আমরা অন্যের দ্বারা এভাবে শোষিত হব? এবার এসেছে মোকাবেলা করার সময়। কিন্তু কুন্দলু তারপরেও আবার সবাইকে ভয় দেখিয়ে গাঁজাগুলো জায়গা মতো নিয়ে যেতে বলে। কুন্দলুকে সবাই এতটা ভয় পেত যে ওর কথা ফেলতে পারে না কেউ। এদিকে শিলাবতী কুন্দলুর লোকজনকে মারতে মারতে বলে, এখনই সময় এই স্ট্যান্ড ঘাটকে গাঁজামুক্ত করার। কিন্তু তারপরও কেউই শুনছিল না ওর কথা। তখন শিলাবতী জানায়, ঘাঁটি মানে গাঁজা চাষ এবং পাচার করা নয়, ঘাঁটি মানে হচ্ছে ঘাট রক্ষা করা।
এই কথাটা শুনে সবাই তাদের নিজ নিজ কাঁধ থেকে গাঁজাগুলো ফেলে দেয়। সেটা দেখে কুন্দুলু তার বাহিনীকে আক্রমণ করার নির্দেশ দেয়। তখন উল্টো খেল দেখায় শিলাবতী, তাদের লোকজনদেরকে করতে বলে ধামাকা। এতে একে একে কুন্দুলুর গাঁজা ভর্তি কন্টেনারগুলো ধ্বংস হতে থাকে। তখন কুন্দুলুর লোকজন শিলাবতীকে মারতে আসলে ঘাটিবাসী থামায়। ঘাটিবাসী এক এক করে কুন্দুলুর সকল লোকজনকে মারতে শুরু করে। শিলাবতীর সাথে কুন্দুলির লড়াই শুরু হয়। সেই লড়াই ওর কাপড় ছিঁড়োকে আগুনে ছুঁড়ে মেরে ওর চ্যাপ্টারে শেষ করে ফেলে শিলাবতী। পরবর্তীতে দেখা যায় বিশ্বদীপও পুড়িয়ে ফেলে সব গাঁজা। সে সময় মান্দানির সেক্রেটারি বিশ্বদীপকে গাঁজার ব্যাপারে ফোন দিলে বিশ্বদীপ বলে ইস্টার্ন ঘাটের কোনো গাঁজা নেই, পুরো পাহাড় আগুনে জ্বলছে। ইস্টার্ন ঘাটের নতুন সকালের উদয় হয়। সবাই এখন ফসল ফলানো শুরু করেছে। বাচ্চারাও যাওয়া শুরু করে স্কুলে। নতুন প্রজন্মের হাত ধরে গাঁজামুক্ত ঘাঁটি গড়ে ওঠে। অন্যদিকে শিলাবতীর ব্যাপারে বিশ্বদীপ বলে প্রথমে সে ছিল ভিকটিম, পরবর্তীতে হয়েছে ক্রিমিনাল, আর এখন সে লিজেন্ড। এই কথাটার মধ্যে দিয়ে শেষ হয় এই সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।